আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ডে ড্রামাটির ৮ নম্বর এপিসোডের শুরুতে মিজিন বেহুশ হয়ে যাওয়ার পর কো তাকে নিজের গাড়িতে বসে। তখন জিউন এসে জিজ্ঞেস করে কি হয়েছে। কো বলে এত এক্সপ্লেইন করার টাইম নেই, তাই জিউন সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়। এরপর মিজিন যখন হসপিটালের বেডে বেহুশ অবস্থায় শুয়েছিল তখন দুই পাশ থেকে তারা দুইজন মিজিনের দিকে তাকিয়েছিল। লাকি মিজিন। জিউং কোকে জিজ্ঞেস করতে লাগে যে তুমি মিজিনকে কিভাবে চেনো। কো বলে আমাদের কাজের মাধ্যমে দেখা হয়েছে। এরপর জিউং জিজ্ঞেস করে কাজের মধ্যে মিজিন বেহুশ হলো কিভাবে। তখন দেখানো হয় যে ওই দিন ক্যারিওকেতে কো অনেক অস্বস্তি ফিল করার কারণে একটা গ্লাসে ওষুধ মিক্স করেছিল, বাট হঠাৎ করে লিমসন এসে ওই পানিটা খেয়ে ফেলা। এবার জিউং ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে মিজিনের কি হয়েছে। সে উত্তর বললে মিজিন এখন ঘুমাচ্ছে। অ্যাংজাইটি ওষুধের ওভারডোজ হওয়ার কারণে মিজিনের এই অবস্থা হয়েছে। কোয়ের এজেন্সির সিইও কোকে কল করে অনেক চিল্লাপাল্লা করে, কারণ অ্যাংজাইটি ওষুধও ড্রাগ। কো ওই ওষুধটা লুকিয়ে লুকিয়ে খেত। এই ব্যাপারটা লিক হলে তো কোয়ের ইমেজ আবারও খারাপ হয়ে যাবে। এই কারণে সিইও সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যে কো ওইখানে যায়ই নেই। সে কোকে ওখান থেকে চলে যেতে বলে, বাট কো বললে আমি কিভাবে যাব, ও আমার ওষুধ খেয়ে বেহুশ হয়েছে। এটা আবার জিউং শুনে ফেলা। সে কোকে জিজ্ঞেস করে ওটা কি অ্যাংজাইটি ওষুধ ছিল, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কিভাবে ওটা মিজিনকে খেতে দিয়েছ। এর মধ্যে ওখানে মিজিন উঠে আসা। এরপর মিজিন হসপিটাল থেকে বেরোতে লাগলে জিউং তাকে বলে তুমি এখনো পুরোপুরি সুস্থ হও নাই, তোমার আর কিছুদিন হসপিটালে থাকা দরকার। এরপর কো বেরিয়ে চলে যায়, তাই মিজিন জিউংকে বাই বলে কোয়ের পিছনে বেরিয়ে যায়। মিজিন কোকে জিজ্ঞেস করে তুমি আমার ট্রান্সফরমেশন ব্যাপারে কিভাবে জানো। উত্তরে কো বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা গোপন রাখবো। মিজিন আবারও তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলা। তো উত্তরে কো বললে আমি তোমাকে দেখছিলাম। যে সাদা গাড়িটা মিজিনকে ফলো করছিল ওটা আসলে কোর। ওই দিন সকালবেলা কো রাস্তায় মিজিনকে ট্রান্সফর্ম হতে দেখেছিল। এরপর কো মিজিনের হাত ধরে সেই কিচেনটা তার হাতে দিয়ে দেয় আর বলে তুমি আমার ব্যাপারটা গোপন রেখেছ, তো বিশ্বাস করো আমিও তোমারটা গোপন রাখবো। এর মধ্যে গায়ং চলে আসলে মিজিন দৌড়ে তার স্কুটারে উঠে চলে যায়। মিজিনের পায়ে বয়স্ক মানুষের মতো ব্যথা হতে লাগে, তাই সে বলে আমি যদি এভাবেই বয়স বাড়তে বাড়তে মরে যাই। এতে তার ফ্রেন্ডটা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরায়। মিজিনের মা তার শপের জন্য গোশ কিনতে যায়, বাট ওইখানের কসাই বলে পেমেন্ট দিতে এবার দেরি করবেন না, আমি আগের বার আপনাকে ভরসা করি বলেই অপেক্ষা করেছি। এতে মিজিনের মা বলে কি বলতেছো তুমি এগুলা, আমার মেয়ে তো বলেছিল ওই দিন রাতেই টাকা পাঠিয়ে দিয়েছে। আসলে তো মিজিন ওই টাকাটা প্রতারণা চক্রের কাছে হারিয়েছিল, আর এই নতুন জবে বেতন পাওয়ার পর আজকে সে এই টাকাটা পরিশোধ করেছে। মিজিনের বাবা ঝগড়া না বাড়িয়ে তার ওয়াইফকে ওখান থেকে নিয়ে যায়। জিউং ওই দিন মাঠে দেখা গাড়িটার ডিটেলস দেখছিল। ওখানে সে দেখে ঠিকানায় হোয়াদং মেডিকেল সেন্টার লেখা। তাই জিউং ইনভেস্টিগেটরকে জিজ্ঞেস করে আমাদের এখানে ওখানে ডিরেক্টর কাজ করে না। এরপর সেই ডিরেক্টর চলগেউর নামে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। জিউং ভাবে ওই অ্যাসিড অ্যাটাকের এক সপ্তাহ পরেই চলগেউ এখানে এসেছে। নাহান নামের এক লোক অনেকদিন ধরে কাজে না আসার পর ওই পোস্টটা চলগেউকে দেওয়া হয়েছে। এটা শুনে জিউং এর আরো সন্দেহ হতে লাগে। এরপর লিমসন অফিসার বাইরে গেলে কেউ কফি নিয়ে এসে তাকে নুনা বলে ডাক দেয়। বাংলায় বলতে গেলে নুনাকে আপু বলা যায়, বাট লিমসনের এজ তো কোয়ের আপু হওয়ার মতো না। কোকে দেখে লিমসন উল্টো দৌড় দেয়। কিছু সময় দৌড়ানোর পর কো তাকে জিজ্ঞেস করে তুমি খুশি হও না যে এই সিক্রেটটা শুধু আমি জানি, আমি তো তোমাকে হেল্প করতে পারবো। এরপর কো লিমসনের কাছ থেকে বসের দেওয়া সেই কুপনটা অনেক দামে কিনে নেয়। এরপর ওই কুপনটা নিয়ে কো বসের কাছে যায় আর তাকে বলতে থাকে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ চাই। বস বলে এমন কোনো পদ এখানে নেই, বাট তবুও কো কুপনটা দেখিয়ে অনেক ইনসিস্ট করতে লাগে। এদিকে ইনভেস্টিগেটর হসপিটালের পাশের একটা শপে এসে ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন করতে লাগে। উনি বলে যে চলগেও অনেক ভালো, সে ফ্রিতে সবাইকে ট্রিটমেন্ট দেয়। এরপর সে এলাকার অন্য মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগে। তারা বলে যে 20 বছর আগে যখন চলগেওর ওয়াইফ মারা গিয়েছিল সে পুরো পাগল হয়ে গেছিল, তখনই সে নিজের চাকরিটাও ছেড়ে দেয় আর এখানে ওখানে গিয়ে অসুস্থ মানুষের সেবা করা শুরু করে। এদিকে চলগেওর কাছে একটা কল আসে। চলগেও তাকে বলছিল তোমার সাবঅর্ডিনেট কি করেছে সেটা তুমি আমাকে কেন বলছো, যেভাবে পারো ব্যাপারটাকে সামলাও। এরপর তার হাতের আংটিটাকে দেখানো হয়। সেই অ্যাসিড অ্যাটাকারটা যাকে কল দিয়েছিল সে চলগেও ছিল, আর প্রিজনের গার্ডও চলগেওর কথায় ওই অ্যাসিড অ্যাটাকারকে মেরে ফেলেছিল। পরদিন মিজিন অফিসে এসে দেখে ওই প্রোটেস্ট করা মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, তাই সে মেয়েটাকে ভেতরে নিয়ে এসে একটা জায়গায় বসতে দেয় আর তার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে লাগে। সে বলে 20 বছর ধরে বাবা তার ইনজুর্ড পা নিয়ে আমাকে বড় করেছে। বাবা সবসময় নিজ হাতে আমার জন্য ডিনার তৈরি করত। এখানে জব পাওয়ার পর বাবা অনেক খুশি ছিল, বাট ওই দিন রাতে বাবা আর ফেরে না।
এরপর মেয়েটা তার বাবার নাম বলে নাহান। এটা শুনে লিমসান শক খায়। মিজিন এই কথাগুলো এখানের সিনিয়র ইন্টার্নদের সাথে শেয়ার করে। ওই ইন্টার্নদের মধ্যে একজন আগে ডিটেকটিভ ছিল। সে বলে, আমি এভাবে অ্যাডাল্টদের হারিয়ে যাওয়া একটা সিরিয়াল মিসিং কেস সলভ করতে পারিনি। লিমসান, জিউং এর মাও এই সিরিয়াল মিসিং কেসের ভিকটিম ছিল। তাই লিমসান ওই লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝেছিলেন এটা সিরিয়াল মিসিং কেস? উত্তরের লোকটা বলে, একটা প্যাটার্ন ছিল, তারা সবাই মিসিং হওয়ার আগে পরিচিত সব মানুষ আর ব্যাংক থেকে লোন নিত। তাই বাসায় এসে মিজিন তার মাকে জিজ্ঞেস করে যে তার খালা লিমসান কোনো লোন নিয়েছিল কিনা। তার মা বলে যে না, পুলিশ বলেছিল ও হারিয়ে যায়নি, ও পালিয়ে গেছে। এবার দেখানো হয় ছোটবেলায় পুলিশ স্টেশনের সামনে মিজিন বসেছিল আর মিজিনের মা তার বোনের মিসিং প্যাম্পলেট গুলো মানুষের মধ্যে বিতরণ করছিল। ওইখানে ছোট্ট জিওংও ছিল, কারণ তার মা নিখোঁজ হয়ে যাবার কারণে সে ডেইলি পুলিশ স্টেশনে আসতো। ওই ইন্টার্ন ডিটেকটিভটা সেই সিনিয়র ডিটেকটিভের সাথে দেখা করতে আসে। সিনিয়র এখন অসুস্থ আর নার্সিং হোমে থাকে। আসলে একদিন জিওং এর মা কল করে এই ডিটেকটিভটাকে বলেছিল যে সে সাক্ষী দিবে। তাই সিনিয়র যখন জিওং এর মার সাথে দেখা করতে যাচ্ছিল তখন তার অন্য একটা কাজ চলে আসায় সে আর যেতে পারে না। তাই সে তখন এই ইন্টার্ন ডিটেকটিভটাকে পাঠিয়েছিল। জিওং এর মা যখন পুলিশটার ওয়েট করছিল তখন ওইখানে অন্য একজন আসে। আর জিওং এর মা বলতে থাকে, আমি সরি, আমি কিছু দেখি নাই, আমি কাউকে বলবো না। এরপর জুনিয়র ডিটেকটিভটা এসে দেখে ওইখানে রক্ত। তাই সে আশেপাশে জিওং এর মাকে খুঁজতে লাগে, বাট খুঁজে পায় না। সেই সিনিয়র ডিটেকটিভটা এখনো জিওং এর মা মারা যাবার গিল্টে আছে। সে হঠাৎ উঠে দৌড়ানো শুরু করে আর বলে উইটনেসটা নিখোঁজ হয়ে গেছে, ওকে খুঁজতে হবে। মানে সে এত বয়স্ক হয়ে যাবার পরেও ওই দিনেই আটকে আছে। কো লিমসানকে বলে যে সে এখন থেকে তার সাথে কাজ করবে। কো তার সাথে আর আন্টির মতো করে কথা বলে না, কারণ মিজিন আর সে মাত্র 1 বছরের ছোট বড়। একটা পুলিশ জিওং এর অফিসে আসে তাকে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য, বাট জিওং তখন অফিসে না থাকায় লিমসানেরটা নেয়। কাগজটা খুলে লিমসান দেখে যে এটা 2000 সালে নিখোঁজ হওয়া মানুষদের লিস্ট। এরপর সে দেখে ওই কাগজে তার খালা লিমসানের নামও আছে। এর মধ্যে জিওং চলে আসলে লিমসান আর চেক করতে পারে না। জিওং কাগজটা নিয়ে চলে যাওয়ার পর লিমসান ভাবতে লাগে, আমি তো এবার শেষ। ওই কাগজটা দেখলেই তো জিওং জেনে যাবে যে আমি আমার হারিয়ে যাওয়া খালার আইডেন্টিটি চুরি করেছে। এদিকে ইনভেস্টিগেটর একজন লোকের সাথে কথা বলে ইনফরমেশন পায় যে চলগিও সব জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে বলে সবাই চুপ আছে। আগে রুমার ছিল যে চলগিও তার ওয়াইফকে মার্ডার করেছে। তার ওয়াইফের বডি একটা মোটেল থেকে ডিসকভার হয়েছিল। ওই মহিলার অ্যাফেয়ার ছিল আর সে চলগিওর সব সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। বাট কোনো প্রমাণ না থাকার কারণে চলগিও সাজা হয়নি আর সেই প্রেমিকটা চলগিওর সব সম্পত্তি নিয়ে বিদেশ পালিয়ে গেছে। সেই মোটেলের বিল্ডিংটা অকশনের পরে রেনোভেট করে এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানানো হয়েছে, যেটার নাম এখন ডোগাভিল। ইনভেস্টিগেটর ওই বিল্ডিংটা চেক করতে এসেছে আর তখনই ওইখানে তার জিওং এর সাথে দেখা হয়, কারণ জিওংও ওই বাসাতেই থাকে। এরপর জিওং তাকে তার বাসায় নিয়ে গিয়ে কফি খেতে দেয়। ইনভেস্টিগেটর এখানে রাতে থাকতে চাইলেও জিওং তাকে বের করে দেয়। এরপর মিজিন অনেক বিয়ার কিনে নিয়ে এসে জিওং এর বাসায় আসে। তার প্ল্যান হলো এই বিয়ার খাইয়ে সে জিওংকে বেহুশ করে কাগজটা নিয়ে পালাবে। সে জিওংকে বলে, আগের বারের ভুল বুঝাবুঝি দূর করার জন্য আমি বিয়ার কিনে এনেছি। জিওং তাকে বাসায় ঢুকতে দিতে না চাইলেও মিজিন ঢুকে পড়ে। এরপর জিওং তাকে কফি দিয়ে বলে, এটা খেয়ে বাসায় চলে যাও। তাই মিজিন এবার নাটক করা শুরু করে যে আমার আসলে কথা বলার মতো কেউ নেই, আমি অনেক স্ট্রেসে আছি, তুমি যদি আমার সাথে একটু ড্রিঙ্ক করতা আমার খুব ভালো লাগতো, ব্লা ব্লা। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করা শুরু করে আর বিভিন্ন কথা বলতে লাগে। তখন মিজিন জিওং এর বাসায় থাকা একটা ক্যাকটাসের দিকে দৌড়ে গিয়ে ওটার নাম দামুজি বলে ডাকতে থাকে। তো জিওং তাকে জিজ্ঞেস করে, তুমি এই গাছটা কিভাবে চেনো, কারণ এটা তো আমাকে লিমসান দিয়েছিল। তাই মিজিন একটু চিন্তা ভাবনা করে উত্তরে বলে যে লিমসান তো আমার ফ্রেন্ডের আন্টি, ওই আন্টি আমাকে ছবি দেখিয়েছিল। এরপর তারা অনেক ড্রিঙ্ক করতে লাগে, বাট জিওং অনেক হেভি ড্রিঙ্কার হয় তার বেহুশ হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যায় না। কিছুটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর জিওং তাকে বলে, আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করতাম। জিওং এর প্যারেন্টস নেই এটা শুনেও মিজিনের মা যেভাবে তাকে ট্রিট করেছে তার এটা খুবই ভালো লেগেছে, কারণ জিওং এতিম এটা শোনার পর কেউই তার সাথে আর এমন বিহেভ করতো না। বাট মিজিনের মা এমন বিহেভ করেছে যে এতিম হওয়াটা কোনো ব্যাপারই না, এটা কোনো সমস্যাই না। বাসায় মিজিনের মা দেখে একটা ব্যাগে অনেকগুলো বক্স। এটা দেখে সে বুঝতে পারে এই বক্সগুলি সে জিওংকে দিয়েছিল। জিওং সেগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফেরত দিয়েছে। বক্সগুলি বের করার পর সে ব্যাগের মধ্যে নিচের দিকে দেখে একটা পারফিউম আর একটা হ্যান্ড ক্রিম। এটা দেখে মা অনেক খুশি হয়ে যায়। এরপর জিওং বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও, আমি টেবিলটা পরিষ্কার করে।
এরপর তারা দুজন মিলে পরিষ্কার করতে লাগলে মিজানের হাত থেকে একটা প্লেট পড়ে যায়, আর সেই কাচের টুকরোগুলো উঠাতে গিয়ে তার হাত কেটে যায়। তাই জিয়ং তাকে বকতে থাকে আর ওষুধ খুঁজতে লাগে। এই ফাঁকে মিজিন ডকুমেন্টটা থেকে লিমসান লেখা পেজটা ছিঁড়তে গিয়ে সে দেখে ওইখানে লেখা লিমসুক। আসলে বিকালে সে ভুল পড়েছিল। এরপর জিয়ং চলে আসলে দ্রুত সে কাগজটা ব্যাগে রেখে দেয়। জিয়ং অনেক যত্ন সহকারে ফু দিয়ে মিজিনকে ওষুধটা লাগিয়ে দিচ্ছিল। এরপর মিজিন উঠে দাঁড়িয়ে বলে, এটা ভুল না। এই বলে সে বসে থাকা জিয়ংকে কিস করে ফেলে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।